এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে চিন্তা করে সেটা হচ্ছে টাকা। টাকা এমন একটা বস্তু যা সব শ্রেণীর মানুষের ভাষা বোঝে, সে হোক গরিব, ধনী অথবা মধ্যবিত্ত। কারো জন্য টাকা সারা দিনের পরিশ্রমের ফল, আবার কারো জন্য টাকা কয়েকটা সংখ্যা মাত্র। এখানে আমি কেন বললাম যে টাকা কারো জন্য কয়েকটা সংখ্যা মাত্র, এর পেছনে রয়েছে এক বিশাল রহস্য। ধরুন আপনার কাছে নগদ, বিকাশ অথবা ব্যাংকে 5,000 টাকা আছে। এখন আপনি চাচ্ছেন এই 5,000 টাকা বৃদ্ধি করতে। তাহলে কি করতে হবে? হয়তোবা কোথাও থেকে টাকা আনতে হবে, না হলে বিকাশ অথবা ব্যাংকে নিজের পকেট থেকে টাকা জমা দিয়ে সেই টাকা বৃদ্ধি করতে হবে। কিন্তু যারা এই টাকার রহস্যের পেছনে কাজ করে, তারা শুধুমাত্র এর পেছনে কয়েকটা শূন্য লাগিয়ে দিলেই তাদের টাকা বৃদ্ধি পেয়ে যাবে। বিষয়টা শুনতে হাস্যকর মনে হলেও বাস্তবে এভাবে শত শত কোটি টাকা বানানো হচ্ছে। তবে এখানে চমকে যাওয়ার কথা হচ্ছে, এই টাকা আমার আর আপনার কষ্টের টাকা, কিন্তু আমি আর আপনি সেটা জানি না। কয়েকদিন আগে আমি RJ কিবরিয়ার একটা অনুষ্ঠানে সোহাগ ভাইয়ের 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে শুনেছিলাম। তার মধ্যে একটা প্রশ্ন ছিল কিছুটা এরকম। থার্ড টপিক হচ্ছে মানি। টাকা কিভাবে তৈরি হয়? আমাদের এই যে ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি হওয়ার ফলে কি হয়, যে আমার যদি গত বছর 1 লাখ টাকা থেকে থাকে, সেই টাকার দাম হয়ে গেছে এখন ধরেন 94,000 টাকা। মানে কি, আমি 6,000 টাকা হারাই ফেলছি। কে হারাইছে? জনগণদের কেউ হারাইছে, কেউ হারায় নাই, তা তো না। মুদ্রাস্ফীতি কি সবার উপর অ্যাপ্লিকেবল। এর যতজনের সম্পত্তি ছিল সবার সম্পত্তি 6% ডিভ্যালুয়েটেড হয়ে গেছে, মানে 6% জিনিস সে হারাই ফেলছে। প্রশ্ন হচ্ছে গেইন করলো কে? কারণ আপনি যদি বলেন কেউ গেইন করে নাই, এটা তো হইতে পারে না, বিকজ আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই। ইজ ইট পসিবল? যেহেতু সম্পদ ইভ্যাপোরেটেড হয়ে আসমানে চলে যাবে না, কাজে কেউ যদি সম্পদ লুজ করে, সামওয়ান হ্যাজ টু গেইন। কে গেইন করলো? কেমনে গেইন করলো? এখানে সোহাগ ভাই 2টা বিষয়ের কথা বলেন। এক হচ্ছে কিভাবে টাকা তৈরি করা হয়। এখন অনেকেই বলবেন এটা ভাবার কি আছে, সরকার টাকা তৈরি করে। কিন্তু না, কোনো দেশের সরকার টাকা তৈরি করতে পারে না। রহস্যময়ভাবে এই বিষয়টা সাধারণ জনগণের কাছে গোপন রাখা হয়। ভিডিওর সামনের দিকে এমন কিছু তথ্য পাবেন যার মাধ্যমে বুঝতে পারবেন এই শত শত কোটি টাকা কারা বানায় আর এগুলো কাদের নিয়ন্ত্রণে কাজ করে। আর 2 হচ্ছে, আপনার কাছে যদি বর্তমানে 1,000 টাকা থাকে, তাহলে 1 বছর পর এই টাকার মান 60 টাকা কমে যাবে। মানে এখন 1,000 টাকা দিয়ে আপনি যা কিনতে পারবেন, 1 বছর পর সেই জিনিস কিনতে আপনাকে খরচ করতে হবে 1,060 টাকা। এখন সোহাগ ভাইয়ের প্রশ্ন ছিল, এই যে প্রতি বছরে 60 টাকা হারিয়ে যায়, সেই টাকাটা কোথায় যায়? আর এই 2টা বিষয় কিভাবে আমাদের সারা জীবন গরিব বানানোর পেছনে কাজ করে, সেটা জানার আমার খুবই ইচ্ছা হয়। গত 6 মাস ধরে নানা বই আর বিচ্ছিন্ন কিছু তথ্য পড়ার মাধ্যমে আমি এই বিষয়টা জানতে পারি। বিষয়টা জানার পর চিন্তা করলাম, সামান্য একটা কাগজের টাকার পেছনে কত বড় রহস্য লুকিয়ে আছে, আর এই টাকা দিনের পর দিন কিভাবে গরিবের উপর জুলুম করে যাচ্ছে। ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড বলেন, এটা স্বস্তির বিষয় যে দেশের জনগণ টাকা কিভাবে তৈরি হয় এবং এই মুদ্রা ব্যবস্থার রহস্য সম্পর্কে তারা জানে না। তারা যদি এ সম্পর্কে জানতো, তাহলে আগামীকাল রাত পোহাবার আগেই দেশে গণবিপ্লব শুরু হয়ে যেত এবং দেশের মানুষ সমস্ত ব্যাংকগুলোতে আগুন ধরিয়ে দিত। তো এই রহস্য জানতে হলে আমাদের চলে যেতে হবে কয়েকশো বছর পেছনে, যখন পৃথিবীতে কোনো টাকার অস্তিত্ব ছিল না। মানুষ তখন পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করত। যদি কোনো কৃষকের মাছের প্রয়োজন হতো, তখন সে তার চাল নিয়ে এমন একজন জেলেকে খুঁজে বের করতে হতো যার চালের প্রয়োজন আছে। যদি সেই জেলের চালের প্রয়োজন না থেকে দুধের প্রয়োজন হতো, তাহলে সেই কৃষককে আগে দুধ যার কাছে আছে তাকে খুঁজে বের করতে হতো এবং তার কাছ থেকে চালের বিনিময়ে দুধ নিয়ে তারপর সেই দুধ দিয়ে মাছ কিনতে হতো। এটা ছিল এই ব্যবস্থার অন্যতম বড় একটা সমস্যা। এছাড়াও মাছ, দুধ এবং শাকসবজি বেশি দিন পর্যন্ত ভালো থাকতো না, যার ফলে অনেক সবজি এবং মাছ নষ্ট হয়ে যেত এভাবে বিক্রি করতে গিয়ে। তো এই সমস্যার সমাধানে তাদের এমন একটা জিনিসের প্রয়োজন ছিল যেটা বেশি দিন পর্যন্ত টিকে থাকে এবং সবারই প্রয়োজন। তো সবাই চিন্তা ভাবনা করে বের করলো স্বর্ণ ও রূপা, যা সহজেই নষ্ট হয় না এবং এটা সবাই পছন্দ করে। তখন থেকেই শুরু হয় স্বর্ণ এবং রূপার কয়েনের
ব্যবহার। এই কয়েনের মাধ্যমেই সবাই কেনাবেচা শুরু করে, কিন্তু এই ব্যবস্থাতেও সৃষ্টি হয় অনেকগুলো সমস্যা। স্বর্ণ অনেক মূল্যবান এবং ভারী হওয়ার কারণে ঘরে জমা রাখা ছিল অনিরাপদ এবং বড় সড়ো কেনাকাটা করতে বহন করাটা ছিল অসুবিধাজনক। এছাড়াও দূরে কোথাও নিয়ে গেলে ডাকাতরা তা ছিনতাই করে নিয়ে যেত। তো এই সমস্যার সমাধান বের করে ফেলে এক স্বর্ণকার আর কিছু বুদ্ধিমান লোক। স্বর্ণকার সবাইকে বলে, আপনারা আপনাদের স্বর্ণ অথবা রূপা আমাদের কাছে রাখতে পারেন, তার বিনিময়ে আমরা একটা কাগজে লিখে দিব যে অমুক লোকের এত পরিমাণ স্বর্ণ আমাদের কাছে আছে, আর এই কাগজ দেখিয়েই আপনারা যে কোনো জায়গা থেকে পণ্য কিনতে পারবেন এবং যার কাছ থেকে পণ্য কিনবেন সেই ব্যক্তি যতটুকু পাওনা থাকবে সেই ইচ্ছা করলে সেই কাগজ দেখিয়ে আমাদের কাছ থেকে স্বর্ণ তুলে নিতে পারবে। তো সবার কাছে এই আইডিয়াটি খুব ভালো লাগে এবং সবাই স্বর্ণাকারের কাছে তাদের সমস্ত স্বর্ণ এবং রূপা এনে জমা দিয়ে কাগজের রিসিট নিয়ে যায়। এরপর কাগজের মাধ্যমে পণ্য আদান প্রদান শুরু করে। তো দেখা যায় পরবর্তীতে যেহেতু কাগজের মাধ্যমে তাদের কাজ চলে যাচ্ছে, সেহেতু তারা কেউ আর স্বর্ণাকারের কাছে স্বর্ণ তুলতে আসতো না। কাগজ দেখেই তারা বাজার এবং কেনাকাটা সম্পন্ন করত। তখন স্বর্ণকার আর বুদ্ধিমান লোকেরা চিন্তা করলো, যেহেতু কেউ স্বর্ণ তুলতে আসে না, তো এই স্বর্ণগুলো দেখিয়ে আরো কিছু কাগজ তৈরি করা যাক এবং সেগুলো মানুষকে ধার দেই, তাহলে আমাদের কিছু লাভ হবে। তো এই লোভ থেকেই নকল রসিদ বানানো শুরু করে এবং সেগুলো মানুষকে ধার দেওয়া শুরু করে। এর বিনিময়ে তাদেরকে বছর শেষে একটা সুদ দিতে হতো। আর এভাবেই পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় টাকার ফাঁদের সূত্রপাত হয়। সেটা কি বলছি, তার আগে বলুন ব্যাংক কিভাবে টাকা আয় করে। আপনি বলবেন কিভাবে? আর আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি সেই টাকা ব্যাংক ব্যবসায় খাটায়, আর না হলে কাউকে ঋণ দেয়। সেই ঋণ থেকে যে মুনাফা আসে সেই মুনাফার মাধ্যমেই ব্যাংক টাকা আয় করে। কিন্তু না, এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা আর টাকার রহস্যের মূল কারিগর। ব্যাংক টাকা আয় করে অন্যভাবে। ধরুন আপনি কাল সকালে ব্যাংকে গেলেন আর ব্যাংকে গিয়ে 1 লাখ টাকা জমা দিলেন। ব্যাংক আপনাকে বলল যে বছরে এই 1 লাখ টাকার জন্য আমরা আপনাকে 4% সুদ দিব। এটা শুনে আপনি ব্যাংকে 1 লাখ টাকা জমা দিয়ে চলে আসলেন। তো ব্যাংক কি করবে, আপনার এই 1 লাখ টাকা থেকে 10% টাকা ক্যাশ রেখে বাকি 90% টাকা মানে 90,000 টাকা অন্য কাউকে লোন দিয়ে দিবে 12% সুদে। বছর শেষে ব্যাংক ওই লোকের কাছ থেকে 12% সুদ নিয়ে আপনাকে দিবে 4% আর বাকি 8% ব্যাংকের লাভ। আর এই নিয়মেই সারা বিশ্বের সমস্ত কমার্শিয়াল ব্যাংক পরিচালিত হয়। কিন্তু না, এর পেছনে একটা রহস্য আছে যেটা আমরা সাধারণ মানুষরা জানি না। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আপনি যে 1 লাখ টাকা ব্যাংকে জমা করেছেন সেটা যদি আপনার অ্যাকাউন্টে গিয়ে চেক করেন তাহলে 1 লাখ টাকাই দেখাবে। আবার যে ব্যক্তিকে ব্যাংক 90,000 টাকা ঋণ দিয়েছে সে ব্যক্তিও যদি তার অ্যাকাউন্ট চেক করে তাহলে তার অ্যাকাউন্টেও 90,000 টাকা দেখাবে। তার মানে আপনার 1 লাখ টাকাকে ব্যাংক সূক্ষ্মভাবে 1,90,000 টাকা বানিয়ে ফেলেছে এবং ইচ্ছা করলে আপনারা দুজনেই এই টাকা খরচ করতে পারবেন। ব্যাংক শুধুমাত্র কম্পিউটারে কয়েকটা সংখ্যা টাইপ করার মাধ্যমেই এটা করতে পারে। আর এভাবেই ব্যাংক প্রতিদিন হাজার হাজার কোটি টাকা অনলাইনে তৈরি করছে এবং শত শত মানুষকে কোটি কোটি টাকা ঋণ দিচ্ছে। এখন অনেকেই বলতে পারেন, এই যে শত শত কোটি টাকা ব্যাংক ঋণ দিচ্ছে, তাহলে সবাই যদি একসাথে আসে কাগজের টাকা তোলার জন্য তাহলে ব্যাংক কি করবে? এর সহজ উত্তর হচ্ছে ব্যাংক শুধুমাত্র 10% মানুষের টাকা দিতে পারবে আর বাকি টাকাগুলো সব হাওয়াই টাকা। বাকি টাকাগুলো ব্যাংক কখনোই দিতে পারবে না। ব্যাংক যদি 100 কোটি টাকার ঋণ দেয় তাহলে এর মাত্র 10% মানে 10 কোটি টাকায় ক্যাশ দিতে পারবে আর বাকি 90 কোটি টাকা হচ্ছে হাওয়াই টাকা বা ইলেকট্রিক মানি, যা আমরা বিকাশ, নগদ, গ্রামীণ ফোন অথবা অনলাইনে কেনাকাটার জন্য ব্যবহার করে থাকি। আর এভাবেই সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে ব্যাংক শত শত কোটি টাকা প্রতিদিন তৈরি করছে। এখন অনেকেই বলতে পারেন, এতে আমাদের সাধারণ মানুষের সমস্যা কি? তাহলে আপনাকে ব্যাংকের রহস্যের আরেকটু গভীরে যেতে হবে। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে কাজ করে। বাংলাদেশ ব্যাংক কি করে? প্রতি বছরে দেশের প্রয়োজন মতো কাগজের নোট তৈরি করে। তবে আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে সরকার আসলে টাকা ছাপায়, কিন্তু না, সরকার টাকা ছাপানোর কোনো ক্ষমতা নেই। সরকার যদি টাকা ছাপাতে পারত তাহলে সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়ার প্রয়োজন ছিল না। সরকার তার ইচ্ছে মতো টাকা ছাপিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারত। টাকা ছাপানোর একমাত্র ক্ষমতা আছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের। আর সরকার বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক অথবা অন্যান্য ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। আর জনগণ যখন তাদের ট্যাক্স দেয় তখন সরকার সেই ঋণ পরিশোধ করে। তো বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক প্রতি বছরে যে টাকা ছাপায় সেই টাকা তারা সরাসরি বাজারে ছেড়ে দেয় না।
বাংলাদেশের বাকি ব্যাংকগুলোকে ঋণ দেয়। এখন ধরুন জনাব রফিক সাহেব এই ব্যাংকগুলোর যে কোনো একটা থেকে 100 কোটি টাকা ঋণ নিল একটা ফ্যাক্টরি বানানোর জন্য। এখানে ব্যাংক তাকে 12% সুদে 100 কোটি টাকার ঋণ দিল, মানে রফিক সাহেবকে 1 বছর পর 112 কোটি টাকা সুদসহ পরিশোধ করতে হবে। তো রফিক সাহেব 100 কোটি টাকার ঋণ নিয়ে একটি তেলের ফ্যাক্টরি বানালেন। বানানোর পর তিনি তেল উৎপাদন শুরু করলেন। তেল উৎপাদন হওয়ার পর তিনি 150 টাকার বদলে 160 টাকা দরে তেল বাজারে ছাড়লেন, কারণ তিনি এক্সট্রা যে 12 কোটি টাকা ব্যাংকে সুদ দিতে হবে সেটা কোথা থেকে দিবেন? নিজের পকেট থেকে দিবেন না, সেই সুদটা দিতে হবে আমার আপনার পকেট থেকে। এখন ব্যাংক যদি এক্সট্রা 12 কোটি টাকা সুদ না নিত তাহলে রফিক সাহেব এই পণ্যের দাম 10 টাকা বাড়াতেন না। তেমনি ভাবে যারা বড় বড় আড়তদার রয়েছেন, কাঁচামালের ব্যবসা করেন, তারা ব্যাংকের কাছ থেকে এভাবে লোন নিয়ে ব্যবসা করে। সেই লোনের সুদ পরিশোধ করার জন্য তারাও দিনের পর দিন এভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। তো আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, বাংলাদেশের যত শিল্প কারখানা, বড় বড় প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, সুপারমার্কেট, ওষুধ কোম্পানি রয়েছে, সবকিছুই ব্যাংকের ঋণ নিয়ে তৈরি করা হয়। এখন আমরা সাধারণ মানুষ প্রতি বছরে কত হাজার হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করছি একবার চিন্তা করে দেখুন। লাভের অংশ তারা নিয়ে যাবে, কিন্তু ঋণের অংশ পরিশোধ করতে হবে আমাদের। আর এভাবেই টাকার ফাঁদে পড়ে দিনের পর দিন আমরা গরিব হচ্ছি। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে সুদকে বারবার হারাম করেছেন। এখানে আরেকটা ভাববার বিষয় আছে, সেটা হচ্ছে ব্যাংক যেমন তাদের ইচ্ছা মতো হাওয়ায় টাকা বা ইলেকট্রিক মানি তৈরি করতে পারে, তেমনি ভাবে ধনী ব্যক্তিরা ব্যাংক থেকে শত শত কোটি টাকার ঋণ নিতে পারে। যদিও এই ইলেকট্রিক মানি তৈরি করার একটা লিমিটেশন আছে, যেটা বাংলাদেশ ব্যাংক প্রত্যেক ব্যাংকে নির্ধারণ করে দেয়, তবে এই ইলেকট্রিক মানি তৈরি করার লিমিটেশনটা দিন দিন বাড়ছে। আপনারা যারা পত্রিকা পড়েন অথবা ইউটিউবে নিউজ দেখেন, তারা দেখবেন কিছুদিন পর পর ঋণ খেলাপির খবর ছাপানো হয়। ঋণ খেলাপির বিষয়টা হচ্ছে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণ আর কখনোই পরিশোধ না করা। বাংলাদেশের অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল কয়েকদিন আগে দেশের শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা দেন। তাদের মোট ঋণের পরিমাণ ছিল 16,587 কোটি 92 লাখ টাকা, যা দিয়ে প্রায় 30 লাখ পরিবারকে স্বাবলম্বী করা যেত। এখন 20 জন মানুষ যদি 30 লাখ মানুষের টাকা মেরে খেয়ে ফেলে, তাহলে দেশের অর্থনীতির অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখুন। এখন বলতে পারেন ব্যাংক এক্ষেত্রে কেন পদক্ষেপ নেয় না? এর কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে অনেক বড় পর্যায়ের রাজনীতিবিদ, ব্যবসায়ী, না হয় ব্যাংকের কোনো বড় কর্মকর্তা এর সাথে সংযুক্ত থাকে। আরেকটা কারণ হচ্ছে যেহেতু ব্যাংক ইচ্ছা করলেই তাদের প্রয়োজন মোতাবেক হাওয়ায় টাকা তৈরি করতে পারে, আবার বাংলাদেশ ব্যাংকও তাদের প্রয়োজন মোতাবেক টাকা ছাপাতে পারে, সেক্ষেত্রে তাদের সাথে ঝামেলা না করে ব্যাংক কিছুদিনের মধ্যেই তাদের টাকা প্রয়োজন মোতাবেক বাড়িয়ে নিতে পারে কম্পিউটারের মাধ্যমে। কিন্তু ক্ষতিটা পোষণ করতে হয় আমাদের সাধারণ মানুষদের। সেটা কিভাবে? ধরুন রসুলপুর গ্রামে 50 জন মানুষ বাস করে, তাদের প্রত্যেকের কাছে 10টি করে মুদ্রা আছে, মানে রসুলপুরের সর্বমোট 500টি মুদ্রা আছে। এখন কোন একজন ব্যক্তি রসুলপুর থেকে একাই 250 মুদ্রা চুরি করে নিয়ে গেল, তখন কি হবে? তখন বাজারে মুদ্রার সংকট দেখা দেবে এবং জিনিসপত্রের দাম কমে যাবে। অর্থনীতির ভাষায় যখন টাকার পরিমাণ কমে আসে, তখন জিনিসপত্রের দাম কমতে থাকে। এর কারণ হচ্ছে আপনার কাছে যদি কম টাকা থাকে তাহলে আপনি কম জিনিস কিনবেন বা কম খরচ করবেন, আর আপনার কাছে যখন বেশি টাকা থাকবে তখন বেশি খরচ করবেন। তো রসুলপুরের এই অবস্থা দেখে রসুলপুরে যিনি রাজা ছিলেন তিনি কি করলেন? বাজারে আরো এক্সট্রা 500টি মুদ্রা ছেড়ে দিলেন। তো এই 500টি মুদ্রা বাজারে ছাড়ার ফলে প্রয়োজনের তুলনায় আরো 250টি মুদ্রা বেশি হয়ে গেল। তো তখন কি হবে? বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আর এই কাজটাই আমাদের সাথে ঘটছে। দিনের পর দিন বড় লোকেরা টাকা নিয়ে যাচ্ছে, আর ব্যাংক তাদের ইচ্ছা মতো টাকা ছাপিয়ে দেশের মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে, আর দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, যার শিকার হচ্ছে আমরা সাধারণ জনগণ। আর এভাবেই টাকার ফাঁদে পড়ে ধনীরা দিনের পর দিন ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে। যাই হোক, আমাদের সমাজে আরো নানা ধরনের এরকম ট্র্যাপ রয়েছে। আপনি যদি কোনো ট্র্যাপ সম্পর্কে জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা পরবর্তীতে আপনি কি সম্পর্কে ভিডিও চান সেটা কমেন্টে বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।